শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপির জন্য আমাদের লাগছে শিম। আমি এখানে প্রায় 8-9টা মতো শিম নিয়ে নিয়েছি। তো এই শিমের যে সুতোর মতো অংশটা এটাকে এভাবে একটু চাকুর সাহায্যে দেখুন কেটে নিচ্ছি। তো শিম কাটতে আমরা প্রায় সবাই জানি, তো কিছু ক্ষেত্রে শিমের এই সুতোর মতো অংশটা বেরোবে, আর যেগুলো খুব কচি কচি শিম সেগুলো কিন্তু এরমভাবে উঠছে না। তো শিমের মাথার দিকটা আমি কেটে গোটা গোটা শিম এখানে আমি রেখে দিলাম। আর এইদিকে দেখুন 3টে আলু নিয়েছি মাঝারি সাইজে। তো আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আলুটাকে একদম পাতলা পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেমন করে ঝোলের আলু কাটা হয়। বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিও দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো এদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে। আর এখানে আমি একটা বেগুন নিয়েছি। তো এত বড় বেগুন আমাদের ঝোলে লাগবে না, তো তার জন্য আমি বেগুনটাকে আধখানা নেব। এত বড় বেগুন আমি দেব না। বেগুনটা আপনারা পরিমাণে কম বা বেশি করে নিতেই পারেন। তো আমি এখানে দেখুন আধখানা বেগুন নিয়ে নিলাম। আর বেগুনটাকেও একই রকমভাবে কেটে নেব। বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। তো আমাদের এই রান্নার জন্য যে সবজিগুলো প্রয়োজন, তো সব সবজিগুলোই আমাদের কাটা হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় খুব ভালো করে সবজিগুলোকে ধুয়ে তারপরে জল ছড়িয়ে নেব। আর রান্নাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে এই রান্নাটা করলে এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের গায়ে দেখুন এরকমভাবে একটু খুন্তির সাহায্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। তো এই রান্নাটার মধ্যে দেবো আমি বড়ি। তো আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডালের বড়ি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি দেখুন এখানে বেশ কয়েকটা বড়ি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো অবশিষ্ট যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। আপনারা চাইলে কিন্তু বেগুনের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন, তবে আমি কিন্তু লবণ হলুদ মাখাইনি। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো বেগুনটাকে এভাবে একটু ভেজে নেব। তো বেগুনটা ভেজে ব্যবহার করলে এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বেগুনের মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার লবণ আর হলুদটা দিয়েও বেগুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটাকে একটু অল্প সময় ধরে একটু ভেজে নিতে হবে। তো বেগুনটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, তাহলে কিন্তু তখন ঝোলটা খেতে ভালো লাগবে না। আর বেগুনটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তো বেগুনটাকে এবার আমি তুলে নিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তো আমি এবার কড়াইয়ের মধ্যে আরও 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার তেলের মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটাও তেলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে। তো আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা শিমটা। শিম আর আলুটা যদি একটু ভেজে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে। যেমনভাবে আমরা বেগুনটাকে ভেজে নিয়েছি তেমনি করে কিন্তু আলুর আর শিমটাকেও এখানে ভেজে ব্যবহার করব। তো আলু আর শিমটা দিয়েও একটু নাড়াচাড়া করে একটু সময় ধরে একটু লালচে করে ভেজে নিতে হবে। কোনো ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। এরকমভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম লাল কালার হয়ে যাবে, তাহলে বুঝতে পেরে যাবেন যে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। তো এবার আলু আর শিমটা তেল থেকে আমরা তুলে নেব। আর বাকি যে তেল আছে এই তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর কিন্তু কোনো তেল এক্সট্রাভাবে আমি আর দিচ্ছি না। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা আর্ধেকটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ফোড়নের মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাও তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। এখন লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সবই কিন্তু 1 চামচ করে আছে। তো শুকনো মশলাগুলো দেওয়ার পর
যাতে পুড়ে না যায়। তো তার জন্য দেখুন আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়েও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি ঝালের জন্য, কাঁচা লঙ্কা বেটে। আপনারা কিন্তু আরও বেশি ঝাল খেতে চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, সুন্দর একটা কালার আসবে বলে। এবার দেখুন আরও সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আরও 2 চামচ মতো। তো এবার দিয়ে দিলাম একটা টমেটো। তো একটা ছোট্ট সাইজের টমেটো এভাবে একটু কুচি করে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন, যেহেতু শীতের টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি টমেটোটাকে এভাবে একটু কেটে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা নিরামিষ রান্না আর রান্নার মধ্যে একটু টমেটো দিয়েছি, তো তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। চিনিটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে, দুর্দান্ত একটা কালার কিন্তু চলে এসেছে। তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো এদিকে টমেটোটাও গলে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর শিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো আলু আর শিমটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে খুব ভালোভাবে আলু শিমের মধ্যে মশলাটা ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ দুর্দান্ত আসে বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে, এখন লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। তো এটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। নিরামিষের দিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু একটু ঝোলঝোল করবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আপনাদেরকে আমি বলে দেবো জলটা ঠিক কতটা দিলাম। এই কাপের আমি 1.5 কাপ জল ব্যবহার করলাম এখানে। এবার জলটা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দেখুন এটা সুন্দরভাবে ফুটে গেছে। এদিকে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। বেগুনটা শেষেই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বেগুনটা আগে দিয়ে দিলে বেগুনটা একদম গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এভাবে দিলে বেগুনটা মুখে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভেজে রাখা বড়িটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো বড়ি আর বেগুন ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে আরও ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেবো, যাতে বড়িটাও একটু সেদ্ধ হয়ে যায়। আর বড়িটা কিন্তু অনেকটাই ফুলে যাবে সেদ্ধ হয়ে গেলে। তবে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা বড়িটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল তাই ধনেপাতাটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তাই ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা না থাকলে আপনারা নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ধনেপাতাটা এই ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তো এটাকে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম সুন্দর সহজ সহজ রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।